আমি আপনাকে ভালোবাসি এনায়েস ভাই। আপনি কেন বোঝেন না? এনায়েস ভাই কোনো উত্তর করলেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি শান্ত হও। এই মুহূর্তে উত্তেজনা তোমার শরীরের জন্য ঠিক নয়। উনি আমায় শুইয়ে দিলেন, আমার প্রেশার চেক করলেন। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে, বারবার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। বরফের মতো জমে যাচ্ছে আমার পুরো শরীর। এনআইএস ভাই আমার হাতে একটা ইঞ্জেকশন পুশ করে দিলেন। আমি অপলকভাবে ওনাকে দেখছি। উনি আন্তরিকভাবে হেসে বললেন, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো, কেমন? আমি চোখ বন্ধ করলাম না। চোখ বন্ধ করলেই যদি উনি চলে যায়। উনি বললেন, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এবার ঘুম আসবে। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আসি। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। পিটপিট করে চোখ খুলে দেখলাম এনআইএস ভাই বেডের পাশে চেয়ারে বসে নিউজ ফিড কল করছে। আমি চোখ খুলতেই ধরা খেয়ে গেলাম। এনআইএস ভাই ফোন থেকে চোখ না তুলেই বলল, হুম, ঘুমাও। আমি আবার চোখ বন্ধ করে ফেললাম। উনি ফোন পকেটে ঢুকিয়ে নিলেন। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই আমি খপ করে ওনার হাত চেপে ধরলাম। কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি না তো, পানি খাবো। আমি ওনার হাত ছেড়ে দিলাম। উনি পানির গ্লাসে পানি ঢেলে নিয়ে ঢকঢক করে পুরোটা খেলেন। আমার হৃৎপিণ্ড তখন ভূমিকম্প। ওনার অ্যাডামস অ্যাপলটা আমার মাথা খারাপ করে দিচ্ছে, সহ্য হচ্ছে না। অধৈর্য গলায় বললাম, পানি খাবো। এনআইএস ভাই পানির গ্লাসটা এনে আমার হাতে দিলেন, কিন্তু আমার হাত দুটো অনবরত ভাবে কাঁপছে। তার চেয়ে বেশি কাঁপছে আমার শরীর, রীতিমতো ঝাঁকুনি দিচ্ছে। এনআইএস ভাই আমার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে নিজেই আমার মুখের সামনে ধরে ইশারা করলেন খাবার জন্য। আমি বোকার মতো ওনার দিকে চেয়ে আছি। আজকে কি হচ্ছে আমার সাথে? আমি কি সত্যি বেঁচে আছি, না মরে গেছি, নাকি পুরোটাই আমার ভ্রম? ধ্যান ভাঙলো এনআইএস ভাইয়া ডাকে। পানি খাবে না? আমি মাথা দুলিয়ে না বোঝালাম, ভেবেছিলাম উনি বিরক্ত হবেন, কিন্তু উনি স্বাভাবিকভাবেই পানির গ্লাসটা টেবিলের উপর রেখে দিলেন। তারপর আবার চেয়ারে বসে বললেন, এবার ঘুমাও। আমি আবারও বোকার মতো ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কোমল গলায় জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? আমি না বোধক মাথা নাড়লাম। তাহলে ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। আসবে। তুমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো, দেখবে ঘুম ঠিকই চলে আসবে। উনি এত সুন্দর করে কথাটা বললেন যে আমার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙল নার্সের ডাকে। বাসা থেকে বাবা, আপু আর ইমু এসেছে। 12টার দিকে আমাকে রিলিজ দেওয়া হবে। এখন বাজে 8:30। আপু ভেতরে ঢুকে হাসি মুখে জিজ্ঞাসা করলো, ঘুম কেমন হয়েছে? আমি হাসলাম। গত কয়েক মাসে এত ভালো ঘুম হয়েছে কিনা সন্দেহ আছে। একে একে সবাই ভেতরে ঢুকলো। নাফিস ভাইও এসেছে, হাসি মুখে, চোখ দুটো খুশিতে ঝলমল করছে। সবার কথা বলা শেষ হলে আপু বলল, নাফিস কিছুক্ষণ থাকুক তনুর পাশে, আমরা বাকি ফর্মালিটিস গুলো সেরে নিই। ওরা বেরিয়ে গেল। নাফিস ভাই আমার পাশে বসলেন, নরম গলায় জিজ্ঞাসা করলেন, কেমন আছো এখন? ভালো। এই কয়দিন অনেক টেনশনে ছিলাম। আমি ভদ্রতা সূচক হাসি দিলাম। নাফিস ভাই বোধহয় মনক্ষুণ্ণ হলেন। পরক্ষণেই আবার খুশি খুশি গলায় বললেন, একটা গুড নিউজ আছে। কি? না, বাসায় গেলে বলবো। আচ্ছা। থাক, এখনই বলি। ওনার অবস্থা দেখে আমি হেসে ফেললাম। বললাম, বলুন। আমার প্রমোশন হয়েছে। বাহ। নাফিস ভাই বোধহয় এবার হতাশ হলেন।
আমার কাছ থেকে যেই পরিমাণে উচ্ছ্বাস আসার কথা ছিল তা আমি প্রকাশ করতে পারিনি। আমি ওনার প্রমোশনের খবর শুনে খুশি হয়েছি, কিন্তু উনি যেই অর্থে খুশি বোঝাতে চাইছেন তা আমি হতে পারলাম না। উনি মনে মনে হতাশা হলেন, আমাকে বুঝতে দিতে চাইলেন না। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল, থ্যাঙ্কস। কেন? নাফিস ভাই কৃতজ্ঞতার সূচক হাসি হেসে বলল, আমি বিয়েতে রাজি হওয়ার জন্য আমি অনেক টেনশনে ছিলাম। ভেবেছিলাম তুমি বোধহয় সত্যি সত্যি আমাকে ফিরিয়ে দেবে। তারপর ভাবি যখন বলল তোমার বিয়েতে কোনো আপত্তি নেই, আমি বিশ্বাস করতেই পারছিলাম না। মনে হলো স্বপ্ন দেখছি। এরপর আঙ্কেল নিজে ফোন করে বাবাকে পাকা কথা দিলেন। থ্যাঙ্কস তনু, আমাকে ক্ষমা করার জন্য। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি তো ভুলে গিয়েছিলাম সেদিন রাতের কথা। বাবা কি সত্যি সত্যি পাকা কথা দিয়ে ফেলেছেন? নাসিব ভাই উদ্বেগ নিয়ে বললেন, তুমি খুশি হওনি তনু? আমি একটু রেস্ট নেব নাসিব ভাই, হঠাৎ করে মাথা ব্যথা করছে। নাসিব ভাই চূড়ান্ত রকমের হতাশা নিয়ে উঠে দাঁড়ালেন, শুধু বললেন, আসি। নাফিস ভাই যাওয়ার কিছুক্ষণ পর এনআইএস ভাই এসে ঢুকলেন। হাসি মুখে জিজ্ঞাসা করলেন, সব ঠিকঠাক? ঘুম হয়েছে ভালো মতো? আমি কিছুক্ষণ এনআইএস ভাইয়ের মুখের দিকে চেয়ে রইলাম। তারপর ওনার দিক থেকে চোখ সরিয়ে কঠিন গলায় বললাম, আপনি এখান থেকে চলে যান এনআইএস ভাই। এনআইএস ভাই বিস্ময় নিয়ে আমার দিকে তাকালেন, কিন্তু আমি চোখ মুখে সেই একই দৃঢ়তা নিয়ে দেয়াল ঘড়ি দিকে তাকিয়ে রইলাম। উনি কি বুঝলেন কে জানে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সরে গেলেন। উনি চলে যেতেই আমি বালিশে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আমি কি করব? যেই মানুষ মুখ ফুটে বলার পরেও আমার আকুলতা বোঝেনি, তাকে আর বোঝাতে চাইলাম না। আমার সমস্ত মন প্রাণ জুড়ে এক বিষাদের ছায়া নামলো, যার ঘোর অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে আমি। উপর হয়ে কাঁদতে কাঁদতে কখন যে ওইভাবে ঘুমিয়ে পড়েছি খবর নেই। ঘুম ভাঙলো নার্সের ডাকে। একটু পরেই আমাকে রিলিজ করা হবে। বাসায় এসে ভাবছি, হসপিটাল থেকে চলে আসার পরে একবারও এনআইএস ভাইয়াকে দেখতে পেলাম না। নিশ্চয়ই চলে গেছেন। ভেতর ভেতরে অনুশোচনায় মরে যাচ্ছি আমি। কেন কাল রাতে আমি নিজেকে আটকাতে পারলাম না? কি করলাম আমি? কেন ওনাকে জানাতে গেলাম? যতই এসব ভাবছি ততই ভেতরে ভেতরে জ্বলে পড়ে মরে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে এটাই ওনার সাথে আমার শেষ দেখা। আর কোনোদিনও হয়তো ওনাকে দেখতে পারবো না। দুপুরে গোসল করে খাটের ওপর বসে চুল শুকাচ্ছিলাম। আমার চোখ গেল টেবিলের ওপর পড়ে থাকা আমার রিপোর্ট আর প্রেসক্রিপশনের দিকে। আমি কি মনে করে সেগুলো খুললাম আর রিপোর্টে কি এসেছে দেখার জন্য। কিন্তু ফাইলটা খুলতেই প্রেসক্রিপশন আর ওনার লেখাটার দিকে আমার চোখ আটকে গেল। আমি হাত দিয়ে একবার লেখাটা ছুঁয়ে দেখলাম। লেখাটা ছুঁতেই আমার হৃদয় স্পন্দন ধুকপুক ধুকপুক করে বেড়ে গেল, শরীরে কাঁটা দিয়ে উঠল। অদ্ভুত এক উত্তেজনা অনুভব করছি। সেটা দুঃখের না সুখের আমি জানি না। আবারও হাত দিয়ে লেখাটা স্পর্শ করলাম, চোখ বন্ধ করে চুমু খেলাম তাতে। প্রেসক্রিপশনের উপরে সেই মানুষটার নাম লেখা যে নিজেই আমার রোগের কারণ। ডাক্তার এনআইএস আহমেদ, এমবিবিএস, বিসিএস, স্বাস্থ্য, এফসিএস, পার্ট 2 মেডিসিন। আমার ভেতরটা হঠাৎ ডুবুরে কেঁদে উঠল। উনি কি আমার ওপর অভিমান করে চলে গেছে? একবার আমার কষ্টটা বুঝলো না? আপু দুপুরবেলা ভাত নিয়ে এলো আমাকে খাইয়ে দেওয়ার জন্য। আমি খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আপু আমার ট্রিটমেন্ট কে করিয়েছে? কেন জিজ্ঞাসা করলাম জানি না, হয়তো উত্তরটা বারবার শুনতে চাই বলে। আমার কথা শুনে আপু অবাক হয়ে বলল, কেন, তুই জানিস না? আমি বললাম, না। ইনাজ ভাই, উনি তো হসপিটালে ছিল, তুই দেখিসনি? আমি শুধু বললাম, ঘোরের ভিতরে ছিলাম, তাই মনে নেই হয়তো। আমি ভেবেছিলাম এনআইএস ভাই আমাকে দেখতে এসেছে, কিন্তু আমার ট্রিটমেন্ট যে উনি করেছে সেটা আমি জানতাম না। অথচ হসপিটাল থেকে চলে আসার সময় একবারও সামনে পর্যন্ত এলেন না। আপু মনে হয় আমার কথা বিশ্বাস করতে পারেননি। আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। পরের দিনের সকালবেলা নিজের ঘরে শুয়ে আছি, এমন সময় আপু বলল, নাফিজ এসেছে,
তোর সাথে দেখা করার জন্য। আমি কিছু বললাম না। আপু নাসিব ভাইয়াকে ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। নাসিব ভাই আমার পাশে বসলেন। আমি খাটের উপর আধো শোয়া হয়ে হেলান দিয়ে বসে আছি। উনি আমাকে ভালো করে একবার দেখে নিয়ে বললেন, ভালো আছো? হুম। একটা কথা বলতে চাই। বলুন। একটা কথা বলতে চাই। না মানে এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তুমি সবে হসপিটাল থেকে ফিরলে। আপনার ইচ্ছে। আঙ্কেল বলেছিলেন আমি আগামীবার ফিরে এলে বিয়ের ডেট ফিক্সড করবে। আমার ছুটি আর কয়েক মাসের মতো আছে, তাই চাইছিলাম ছুটি শেষ হওয়ার আগেই বিয়েটা সেরে ফেলতে, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। ওনার কথা শুনে আমি অসহায় চোখে ওনার দিকে তাকালাম। উনি আমাকে এভাবে তাকাতে দেখে কৈফিয়ত দেওয়ার মতো করেই বললেন, তুমি না চাইলেও আমি অপেক্ষা করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমি ওনার কথার কোনো প্রতি উত্তর করলাম না, ঝরঝর করেই কেঁদে ফেললাম। নিজেকে এতটা অসহায় কোনোদিনও লাগেনি। এনআইএস ভাই কি সত্যি আমাকে একটুও ভালোবাসে না? আমার এত আকুলতা দেখেও কি উনি এইভাবে চলে গেলেন? আমার ভালোবাসা, আমার অভিমান কি উনি একটুও বোঝেনি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার আকস্মিক কান্নাতে নাসিব ভাই ভয় পেয়ে গেলেন। ওনার ডান হাতটা আমার মাথার উপর রাখতে গিয়েও আবার সংকোচে সরিয়ে নিলেন। নরম গলায় বললেন, কেঁদো না প্লিজ। আমি চোখ মুছে এনএস ভাইয়ের ওপর অভিমান করেই বলে ফেললাম, আপনি বাবার সাথে কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। আমার উত্তর শুনে নাসিব ভাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, চোখে মুখে কৌতূহল। আমি ওনার মনের কথা বুঝতে পারলাম, কিন্তু কিন্তু তার উত্তর যে আমি চাইলেও দিতে পারি না। আমি শুধু বললাম, আমি রাজি। ওনার চোখজোড়া খুশিতে ঝলমল করে উঠল, মুখে তৃপ্তির হাসি। আমি আবারও ঠোঁট চেপে কান্না আটকালাম। উনি মুখে কোনো কথা বললেন না, কিন্তু আমি ওনার চোখে অপরিসীম আনন্দ দেখতে পাচ্ছি, সেই সাথে আমার জন্য এক রাশ ভালোবাসা। 7 দিনের মধ্যেই আমার বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল। বাবা, ইমতিয়াজ ভাইয়া, ভাইয়া, ইমু সবাই ভীষণ ব্যস্ত। শুধু নেই এনআইএস ভাই। ভাইয়ার কাছে শুনেছি উনি নাকি ছুটি পাননি। আমি মনে মনে সবই বুঝলাম, কিন্তু কাউকে কিছুই বুঝতে দিলাম না। নাসিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম চোখে মুখে কি দারুণ প্রশান্তির ছাপ, খুশিতে চেহারাটা চকচক করছে। এত কিছুর মাঝেও আমার মনের মধ্যে কি চলছে তা কাউকে বুঝতে দিলাম না। এক মুহূর্তের জন্যেও ভাবতে পারিনি আমি অন্য কারো হতে চলেছি। আমার সমস্ত সত্তা শুধু একজনকেই মনে মনে চায়। আর পারলাম না। বারবার শুধু মনে হচ্ছে আমি নাসিব ভাইকে ঠকাচ্ছি। তাকে সবকিছু জানানো উচিত। এঙ্গেজমেন্টের দিন রাতে আমি চুপি চুপি নাসিব ভাইকে ডেকে পাঠালাম। নাসিব ভাই বেশ খুশি খুশি চেহারা নিয়ে আমার সাথে দেখা করতে এলেন। প্রায় 10 মিনিট যাবৎ প্রস্তুতি নিয়ে শেষমেশ নিজেকে শক্ত করে বলেই ফেললাম, আমি একজনকে ভালোবাসি নাসিব ভাই। মুহূর্তেই ওনার মুখটা কালো মেঘে ঢেকে গেল, যেন ঘোর অন্ধকার নেমেছে। যে ছাত্র গোল্ডেন প্রত্যাশা করে সে হঠাৎ ফেল করেছে শুনলে মুখটা যেমন হয়, ওনার মুখটাও ঠিক তেমন হয়ে গেল। উনি নিজেকে সামনে নিয়ে বলেন, কে এসে? আমি বললাম, বলা যাবে না। উনি একটু হাসার চেষ্টা করে বলেন, আমার কাছে তোমার ভয় নেই, আমি তোমাকে ভালোবাসি তনু। এনআইএস ভাই। উনি একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর চোখ মুখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন। ডাক্তার সাহেব সেটা জানেন? আমি শুধু বললাম, না। উনি এবার একটু বেশি আশ্চর্য হলেন, তারপর মুখের হাসি রেখা টেনে বললেন, আমি তাকে জানাবো। আমি আবার বললাম, না। উনি আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি শুধু বললাম, আমি তার যোগ্য নই। আমি শুধু আপনাকে জানিয়ে রাখতে চাইছিলাম আমার সমস্তটা সত্তা জুড়ে শুধু তাকেই ঘিরে। সেখানে আপনার কোনো স্থান নেই। শুধু আপনি কেন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা আমি কল্পনা করতে পারি না। এরপরেও যদি আপনার মনে হয় আপনি আমাকে বিয়ে করবেন, তবে করতে পারেন। তবে সেটা হবে শুধু আমার পরিবারের কথা ভেবে, আমার ইচ্ছেতে নয়। এবার বলুন,
আপনার কি সিদ্ধান্ত? নিশ্চয়ই না। আমাকে অবাক করে দিয়ে নাসিব ভাই বললেন, বেশ, আমি বরং একবার চেষ্টা করেই দেখি আমার জন্য কোনো জায়গা করতে পারি কি না। আমি বললাম, যদি ব্যর্থ হন? উনি একটুখানি হেসেই বললেন, ভয় নেই, ব্যর্থ হলে শূন্যতাকে প্রাপ্তি বলে মেনে নেব। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার অনুভূতি ছাড়া আমি কখনো তোমার কাছে স্বামীর অধিকার দাবি করব না। এর মাঝে একদিন ভাইয়া এসে জানালো